দেশে ঢুকলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা। প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর চেষ্টা জানালেন আইনমন্ত্রী। শাপলা চত্বর হত্যায় লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে সমাজের মূল ধারায় যুক্ত করতে চায় সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। দুপুরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের আশা। তীব্র গ্যাস সংকটে পাম্পের দীর্ঘ লাইনেই কাটছে ঘন্টার পর ঘন্টা। সরবরাহ না থাকায় বন্ধ অনেক ফিলিং স্টেশন। তলানিতে নেমেছে পরিবহন শ্রমিকদের আয়। এবং ইরানে ফের ভয়াবহ মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির আক্রমণে নিহত বেড়ে ২৪। হরমুজ নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন, তেহরান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে আইনি সহায়তা বিষয়ক ২টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার চাইলে অগাস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনে কেন কোনো বাধা নেই। ৪৫,০০০ মামলা জট নিষ্পত্তিতে বেসরকারি আইনি সংস্থাকে যুক্ত করা হবে। পাশাপাশি মামলার জট কমাতে মালয়েশিয়ার সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। ২০২৬ সালে মার্চ, এপ্রিল, মে ৩ মাস ফাইলিং হার কমেছে 62+%। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ তাকে হাজির করা হবে। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি। গত ২৭ জুলাই এ মামলায় শেখ হাসিনা, লতিফ সিদ্দিকী সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অভিযোগে লতিফ সিদ্দিকী শাপলা চত্বর গণহত্যায় পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাব তার কাছে। সাবরিনা, ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরের যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন যে আনুষ্ঠানিক অভিযোগপত্র সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় এবং পরবর্তীতে কিন্তু এখানে ৪১ জন আসামের মধ্যে ৩১ জন আসামিকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং সেখানে ১০ নম্বর আসামি ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী এবং যাকে তিনি সাবেক মন্ত্রী ছিলেন এবং সাবেক এই মন্ত্রীকে কালকেই আমরা গণমাধ্যমে যেরকম খবর দিয়েছিল যে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে। সকাল থেকেই আমরা প্রসিকিউশন থেকে জানছিলাম যে কখন নাগাদ আসলে তাকে হাজির করা হতে পারে। প্রসিকিউশন থেকে যেটি বলেছে যে ডিবি কার্যালয়ে বিভিন্ন আইনি কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পরই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ তাকে উপস্থাপন করা হবে। উপস্থাপন করার পর আমরা যেটা দেখেছি যে আইনি প্রক্রিয়া অর্থাৎ ট্রাইব্যুনালে যখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কোনো আসামির বিরুদ্ধে, সেই আসামিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে উপস্থাপন করার পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন। তো এখন পর্যন্ত যে লতিফ সিদ্দিকী তিনি আসেননি, আসার পর আসলে আমরা দেখতে পাবো যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সাবরিনা মজুমদার। এবার জুলাইয়ের দিনলিপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ২৪-এর এই দিনে লাল রঙে রঞ্জিত করে নিজেদের প্রোফাইল। কোটি কোটি ব্যবহারকারীর প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ।
এর আগে নিহতদের স্মরণে ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে শোকের কালো রঙের বিপরীতে মুখে চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইন প্রচারণা চালায় আন্দোলনকারীরা। ছাত্রদল বলছে, এমন ধারণা এসেছিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। রক্তিম জুলাইয়ের দিনটি কেমন ছিল জানবো হাসান ওয়ালির প্রতিবেদনে। ৩০ জুলাই ২০২৪। ইতিমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটো বাহিনীর। এরকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরাও। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা। রাজপথ থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কর্মসূচি শুরুতে ইতিবাচক হিসেবে নেয়নি অনেকেই, কিন্তু পরবর্তীতে মজলুমের পক্ষে কারা তা স্পষ্ট হয় এই কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিটা হচ্ছে সাংবাদিক গ্রুপে দিলাম, ফেসবুক পোস্ট দিলাম, তখন মানুষ হচ্ছে খুব মানে কটু ভাষার কথা হচ্ছে বলতেছেন যে আপনারা হচ্ছে কি এত বড় একটা আন্দোলনটা একদম নিচে নামিয়ে আনতেছেন, অফলাইন থেকে অনলাইন চলে আসতেছেন। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি যে আমাদের হচ্ছে জনমতটা যাচাই করা। আসলে যারা হচ্ছে হাসিনার নিপীড়নের পক্ষে তারা হচ্ছে কি প্রোফাইল কালো করেছিল, যারা হচ্ছে হাসিনার নিপীড়ন চায় না তারা হচ্ছে লাল করেছে। তার মধ্যে একটা ডিভাইডেশন, একটা বাইনারি তৈরি হয়েছিল, কিন্তু আসলে কে কোন পক্ষে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শোকের কালো রঙের পরিবর্তে লাল রং ধারণ করে অনুষ্ঠানের নির্দেশনা এসেছিল তারেক রহমানের পক্ষ থেকে। জনাব তারেক রহমান আমাকে ফোন করে বললেন যে যেহেতু ওরা কালো কিছু দিয়ে করছে, তাহলে দেখো লাল পতাকা দিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। এটি আমি তাদেরকে জানালাম এবং এটি খুব সর্বসম্মতিভাবে তারা বলছে হ্যাঁ এটি খুব ভালো কর্মসূচি, এটা হতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেবো, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তিও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারসহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকদের ফোরাম সাদা দল। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায়। এত কিছুর মধ্যেও সরকার তখন ব্যস্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কাজে। সরকারের 3 মন্ত্রী জানান একদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালিত হবে এই কর্মসূচি। মজলুমের প্রতিবাদের ভাষা ঠিক কত রকমের হতে পারে তার দৃষ্টান্ত 24-এর উত্তাল জুলাই। একদিকে রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগ, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তে রাঙা লাল রঙের প্রতিবাদ। সেই প্রতিবাদ আর প্রতিরোধের আগুনেই তছনছ হয় শেখ হাসিনার সরকারের মসনদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার
সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দের নীলা খাতুন এবং নড়াইল সদরের মোহাম্মদ হাসমত আলী। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন আয়েশা। তিনি গাইবান্ধার একটি স্কুলে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ পেয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র দেওয়ার সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এস.এম. জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পর্ক জোরদারে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সফরে তিনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন। সার্জিও গোরের সফর ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদে আরও থাকছে। নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদ। খুলনা অঞ্চলে বছরের পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রিতায় ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা। দ্রুত বিচারের তাগিদ। হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনার জন্য প্রতিনিধি টিম পাঠানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। 3 দিনব্যাপী মেলায় অংশ নিচ্ছে নিবন্ধিত 143টি হজ এজেন্সি। রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও। মেলায় হজ উমরা নিয়ে প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন সেবা তুলে ধরছেন। বিশেষ করে আমার সামনে বিপুল সংখ্যক হাজি যারা রয়েছেন, যারা একটা টিম পাঠিয়েছিলাম, আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাব তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এখানে সকাল থেকেই গ্যাস দেয়া বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে সরবরাহ নেই, সেজন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। চালকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও আসলে গ্যাস সংগ্রহ করতে পারছেন না। তার আগে আমরা মগবাজারের একটি পাম্পে সকালবেলা দেখেছি, সেখানে কিছুটা গ্যাসের সরবরাহ রয়েছে, যদিও গ্যাসের চাপ অর্থাৎ প্রেশার কম থাকায় খুব বেশি গ্যাস সংগ্রহ করতে পারছেন না সংগ্রহকারীরা, চালকরা। যানবাহনের যে চালকরা আছেন তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এর ফলে তাদের আসলে যে রুটি রুজি সেটি একটি বড় রকমের ধাক্কা পড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর মধ্যে জানিয়েছে যে মহেশখালীতে যে টার্মিনাল রয়েছে, এলএনজি টার্মিনাল, সেগুলোতে কারিগরি ত্রুটির কারণে আরও কিছুদিন এই অবস্থা অব্যাহত থাকবে। অর্থাৎ বাসাবাড়িতেও এই অবস্থাটা আরও কিছুদিন অব্যাহত থাকবে। সেই ত্রুটি শেষ করার আগ পর্যন্ত এই পরিস্থিতিটা চলতে থাকবে। এর মধ্যে সিএনজি চালক এবং রাইড শেয়ারিং অ্যাপ যারা সেবা দিয়ে থাকেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সংগ্রহ করতে না পারায় তারা আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিএনজি চালকরা আরও যেটি জানিয়েছেন যে তাদের যে মালিক আছে তারা যেহেতু ভাড়ায় গাড়ি চালিয়ে থাকেন, তাদের মালিকরা একদমই কোনো রকমের কোনো ছাড় দিচ্ছেন না, পুরো টাকাটাই তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন, যার ফলে তাদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে যে এই গ্যাস সংগ্রহ করে তাদের আবার সেই টাকাটা আয় করতে হচ্ছে। তার পাশাপাশি পরিবার চালানোর জন্য যেটুকু আর্থিক সঙ্গতি দরকার সেইটুকু তারা সংগ্রহ করতে পারছেন না, ফলে একটা অর্থনৈতিক সংকটে টানাপোড়েনে পড়েছেন এই চালকরা। এর পাশাপাশি গ্যাসের উপর যেহেতু অধিকাংশ পরিবহন নির্ভর করে থাকে, তার ফলে একটা পরিবহন খাতে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি সরবরাহ খাতে এই গ্যাসের যে সংকট সেটা বাড়তি রকমের একটা প্রভাব তৈরি করেছে।
এর মধ্যে গ্যাসের যে পাম্পগুলো আছে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এইভাবে চলতে থাকলে তাদের যে খরচ আছে, তাদের যে জনবল, তাদের যে বিদ্যুৎ বা বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে, সেই খরচগুলো আসলে তারা চালাতে পারছেন না, তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি খুব বেশি দিন চললে অর্থনীতিতে বড় রকমের একটি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এছাড়াও যে পরিস্থিতিটা পরিবহন খাতে আমরা দেখতে পেয়েছি, তার ফলে সাধারণ যাত্রীরাও নানান রকমের ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত উন্নতি চান চালকরা। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকট নিয়ে তেজগাঁও থেকে সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 29 জুলাই জেলা প্রশাসনের আদেশে হবিগঞ্জ পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় 144 ধারা জারি করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সময় সংবাদে আরও থাকছে, ইউরোপে দাবানলের ভয়াবহতা কমলেও নতুন করে ছড়ানোর শঙ্কা। গ্রিসে 3 দমকল কর্মীর মৃত্যু, তুরস্কে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আগুন। সতর্ক ইউ। এবার বাণিজ্যের সংবাদ। খালি কন্টেইনারের ডাম্পিং প্রবণতা ঠেকাতে অবশেষে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হ্যান্ডলিংয়ে গতি আনতে সব ধরনের খালি কন্টেইনার বন্দর ও অফডকের বাইরে পাঠিয়ে দিতে চায় তারা। প্রতি মাসে জেনারেট হওয়া 60,000-এর বেশি খালি কন্টেইনার নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হবে বন্দর ও অফডক। শেখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত, কমলদের রিপোর্টে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলোতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায় তাহলে ওই স্থানে আমরা আরো অধিক পরিমাণ কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলে প্রতিদিনই 2,500 থেকে 3,000 খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়। আর 40 ফুট কন্টেনারের ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনারের জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস ততটা ভালোভাবে করতে পারবে না। তবে মেল লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি, প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝাই 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। সদ্য বিদেয় 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিজারিয়ান বাড়ায় শিশুদের নানা রোগে আক্রান্তের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে মহাখালীতে এক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সহায়তা কামনা করে রোগ প্রতিরোধের দিকে জোর দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। বিগত দিনে চিকিৎসার দামি যন্ত্রপাতি হাসপাতালে ফেলে রাখা হয়েছে বলে সমালোচনা করে জানান, এ বিষয়ে সোচ্চার বর্তমান সরকার। মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে শিগগিরই উপজেলা পর্যায়ে 10টি করে ডায়ালিসিস মেশিন ও ফিজিওথেরাপি চালুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
রাজধানীর ইস্কাটনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবো যে বিনে ফেলে। সিটি কর্পোরেশনকে বলছেন যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ হচ্ছে, তারপরে আবার সেই দিকে থেকে হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তো আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয় বা উপার্জনকারী সন্তান পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়। সরাসরি ছিলাম রাজধানীর ইস্কাটনে। কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে হজ ও ওমরা মেলা। সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাব তার কাছে। চান তাদের জন্য আসলে এই মেলা একটি বিশেষ সুযোগ এবং সুবিধাও বলা যেতে পারে। এখানে এক ছাতার নিচে, এক ছাদের নিচে নিবন্ধিত সকল হজ এজেন্সি তারা তাদের তথ্য এবং তারা কি কি ধরনের সার্ভিস দিচ্ছে এবং তারা কি কি ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছে তার সমস্ত অফার নিয়ে তারা এখানে বসেছেন। দর্শনার্থীরা আমরা দেখেছি সকাল থেকে এসে এখানে ভিড় করছেন। তারা আসলে খোঁজ খবর নিচ্ছেন যে কোন এজেন্সি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, কোথায় ভালো হবে। এবং দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারছি তারা বলছে আসলে অন্য জায়গা থেকে মধ্যস্বত্বভোগী কিংবা সরাসরি হজ এজেন্সির সঙ্গে অন্যভাবে কথা বললে প্রতারণার সুযোগ থাকে। এই জায়গাতে যেহেতু শুধুমাত্র সরকার কর্তৃক নিবন্ধিত 143টি হজ এজেন্সি এখানে তাদের স্টল দিতে পেরেছে বা তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলোকে তারা তুলে ধরতে পারছেন, সুতরাং এখান থেকে প্রতারিত হওয়ার সংখ্যা অনেকটাই কম, যে কারণে তারা এখানে এসে খোঁজখবর নিচ্ছেন। এখানে শুধু যে হজ এজেন্সি রয়েছে তা নয়, আমরা দেখেছি বিভিন্ন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, এয়ার টিকিট যারা বিক্রি করেন, বিভিন্ন যারা ফ্লাইট পরিচালনা করে থাকেন সে সমস্ত এজেন্সিগুলোর পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের অফার এবং তারা কিন্তু কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকছে। যে বেসামরিক বিমান যে পরিবহন রয়েছে, যারা এই ট্রাভেল এজেন্সি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তুলে ধরছেন। আজকে থেকে শুরু হলো হাবের আয়োজনে 3 দিন ব্যাপী পবিত্র হজ ও উমরা মেলা, যা চলবে 1 আগস্ট পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত, 30-31 জুলাই এবং 1 আগস্ট পর্যন্ত। সকালবেলায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতি
তিনি এই উদ্বোধন করেছেন এবং তিনি আসলে বলছেন যে এক ছাতার নিচে সমস্ত হজ এজেন্সিগুলোকে এবং হজ রিলেটেড যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা সেবাদান করে সবাইকে একত্রিত করে আসলে তারা জনগণকে আশ্বাস দিতে চান, জনগণকে তারা আসলে আশ্বস্ত করতে চান যে তারা কোনো ধরনের প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই এবং ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু এবং সুন্দর করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই ছিল আমার কাছে পবিত্র হজ ও ওমরা মেলা থেকে সর্বশেষ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সহকর্মী নাজমুস সারিহি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, 2টি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে চট্টগ্রামে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমন চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 13টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। ডেভিড ইমন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। অস্ত্র মামলায় তার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। যশোরে যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতো বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশের বাইরের খবর, ইরানে ফের ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে কয়েকটি শহরে আক্রমণ চালানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই ঘটনায় শিশুসহ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির কয়েকজন সদস্য আছে বলেও জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের উপর চরম বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান। দাবানলের ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তিতে নেই ইউরোপ। ফ্রান্স ও স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 জন দমকল কর্মী। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে বলেছে, চলমান দাবানল এবার গ্রিস ও ইতালিতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তুরস্কেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পর্যটন নগরী মুগলায় কৃষি জমি থেকে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। 3 দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে জার্মানি। 2038 বা 2042 সালের আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 1974 ও 2006 সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ডিএফবির বোর্ড সদস্য এক্সেল হেলম্যান জানিয়েছেন, বিশ্বমানের স্টেডিয়াম, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত অবকাঠামো থাকায় সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রয়েছে তাদের। তবে জার্মানির এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে ফিফার রোটেশন নীতির উপর। কারণ 2030 সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ায় 2038 সালের সত্য পাওয়া জার্মানির জন্য সহজ হবে না। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে ঢুকলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা, প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর চেষ্টা জানালেন আইনমন্ত্রী। শাপলা চত্বর হত্যায় লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় যুক্ত করতে চায় সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন 3 জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশকে বুঝতে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।